আজ মজলিসি আড্ডার ঠেক নিয়ে এসেছে সত্যজিৎ রায়ের লেখা গল্প ফার্স্ট ক্লাস কামরা। গল্পটি প্রথম প্রকাশিত হয় সন্দেশ পত্রিকায় পৌষ 1388 বঙ্গাব্দে অর্থাৎ 1982 খ্রিস্টাব্দে। আজকের গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার থেকে প্রকাশিত সত্যজিৎ 101 এই বইটি থেকে। প্রধান চরিত্রে রঞ্জন সেনগুপ্ত, পুলকেশ সরকার এবং মেজর ড্যাভেনপোর্ট। গল্পপাঠ এবং অন্যান্য চরিত্রের সহায়ক। গল্পের সূত্রধার আমি অনিশা। শুরু হচ্ছে ফার্স্ট ক্লাস কামরা। আগের আমলের ফার্স্ট ক্লাস কামরা, বাথরুম সমেত 4 বার্থ বা 6 বার্থ কম্পার্টমেন্ট আজকাল উঠেই গেছে। এটা যে সময়ের গল্প অর্থাৎ 1970, তখনও মাঝে মাঝে এক আধটা এই ধরনের কামরা কি করে জানি ট্রেনের মধ্যে ঢুকে পড়ত। যাদের পুরনো অভিজ্ঞতা আছে সেই সব ভাগ্যবান যাত্রী এমন একটা কামরা পেলে মনে করত হাতে চাঁদ পেয়েছে। রঞ্জনবাবু ঠিক তেমনই বোধ করলেন গাড়িতে উঠে। প্রথমে তিনি নিজের চোখকে বিশ্বাসই করতে পারেননি। এই ধরনের কামরায় শেষ কবে তিনি চড়েছেন তার মনে নেই। পয়সাওয়ালা বাপের ছেলে, তাই ফার্স্ট ক্লাসে চড়ার অভ্যেস ছেলেবেলা থেকেই। একক কামরা উঠে যখন 6 কামরার বিশিষ্ট করিডর ট্রেন চালু হলো, তখন রঞ্জনবাবু বুঝলেন আর একটা আরামের জিনিস দেশ থেকে উঠে গেল। গত কয়েক বছর থেকেই এই জিনিসটা লক্ষ্য করে আসছেন তিনি। বাপের ছিল বুইক গাড়ি, পিছনের সিটে চিত হয়ে পা ছড়িয়ে বসে কত বেরিয়েছেন সে গাড়িতে। তারপর এলো ফিয়াট অ্যাম্বাসাডারের যুগ, আরামের শেষ। ব্রিটিশ আমলে টেলিফোন তুললে মহিলা অপারেটর বলতেন নাম্বার প্লিজ। তারপর নম্বর চাইলে লাইন পাওয়া যেত নিমেষের মধ্যে। আর এখন ডায়াল করতে করতে তর্জনীর ডগায় কড়া পড়ে যায়। সমস্ত কলকাতা শহর থেকেই যেন আরাম জিনিসটা ক্রমশ লোপ পেয়ে যাচ্ছে। ট্রামে বাসে তাকে চড়তে হয়নি কোনোদিন, কিন্তু মোটর গাড়িতেই বা কি সুখ আছে। ট্রাফিক জ্যামের ঠেলায় প্রাণ হাঁপিয়ে ওঠে। গাড্ডায় গাড়ি পড়লে শরীরের হাড়গোড় আলগা হয়ে আসে। রঞ্জনবাবুর মতে এ সবই আসলে দেশ স্বাধীন হওয়ার ফল। সাহেবদের আমলে এমন মোটেই ছিল না। কলকাতাকে তখন সত্যিই একটা সভ্য দেশের সভ্য শহর বলেই মনে হতো। রঞ্জনবাবু বছর 3 আগে 6 মাস কাটিয়ে এসেছেন লন্ডন শহরে। সাহেবরা বাঁচতে জানে, সুনিয়ন্ত্রিত জীবনের মূল্য জানে, সিভিক সেন্স কাকে বলে সেটা জানে। ঘড়ির কাঁটার মতো লন্ডন টিউবের গতিবিধি দেখলে স্তম্ভিত হতে হয়। আর যেমন মাটির নিচে তেমনই মাটির উপরে। ওখানেও তো জনসংখ্যা নেহাত কম নয়, কিন্তু কই, বাস স্টপে তো ধাক্কাধাক্কি নেই, গলাবাজি নেই, কন্ডাক্টরের হুঙ্কার আর বাসের গায়ে চাপড় মারা নেই। ওদের বাস তো একদিকে কাত হয়ে চলে না যে মনে হবে এই বুঝি উল্টে পড়ল। বন্ধু মহলে রঞ্জনবাবুর উগ্র সাহেবপ্রীতি একটা প্রধান আলোচনার বিষয়। ঠাট্টারও বটে, আর সেই কারণেই হয়তো রঞ্জনবাবুর বন্ধু সংখ্যা ক্রমে কমে এসেছে। শহরে যেখানে সাহেব প্রায় দেখা যায় না বললেই চলে, সেখানে অনবরত সাহেব আর সাহেবী আমলের গুণকীর্তন কটা লোক বরদাস্ত করতে পারে? পুলকেশ সরকার ছেলেবেলার বন্ধু, তাই তিনি এখনো টিকে আছেন। কিন্তু তিনিও সুযোগ পেলে বিদ্রূপ করতে ছাড়েন না। বলেন, হ্যাঁ, তোমার এদেশে জন্মানো ভুল হয়েছে ভায়া। তোমার জাতীয় সঙ্গীত হলো গড সেভ দ্য কুইন, জনগণমন নয়। এই স্বাধীন নেটিভ দেশে তুমি আর বেশি দিন টিকতে পারবে না। রঞ্জনবাবু উত্তর দিতে ছাড়েন না। যাদের যেটা গুণ সেটা অ্যাডমায়ার না করাটা অত্যন্ত সংকীর্ণ মনের পরিচয়। বাঙালিরা কলকাতা নিয়ে বড়াই করে, আরে বাবা, কলকাতা শহরের যেটা আসল বিউটি, সেই ময়দানও তো সাহেবদেরই তৈরি। শহরের যা কিছু ভালো সে তো তারাই করে দিয়ে গেছে।
শ্যামবাজার, বাগবাজার, ভবানীপুরকে তো তুমি আর সুন্দর বলতে পারো না। তবে এটাও ঠিক যে ভালোগুলো আর ভালো থাকবে না বেশি দিন, আর তার জন্য দায়ী হবে এই নেটিভ বাঙালিরাই। মধ্যপ্রদেশের রায়পুর শহরে দুই বন্ধুতে গিয়েছিল ছুটি কাটাতে। রঞ্জন কুণ্ডু একটা সাহেবী নামওয়ালা সওদাগরি অফিসে উচ্চপদস্থ কর্মচারী। পুলকেশ সরকার একটি বড় বিজ্ঞাপন প্রতিষ্ঠানের ম্যানেজার। এবার পুজো ঈদ মিলিয়ে দুজনেরই 10 দিনের ছুটি পড়ে গেল। রায়পুরে দুজনের কমন ফ্রেন্ড মোহিত ঘোষের সঙ্গে 1 হপ্তাহ কাটিয়ে গাড়িতে করে বস্তারের অরণ্য অঞ্চল ঘুরে দেখে দুজনের একসঙ্গে কলকাতা ফেরার কথা ছিল। পুলকেশ একবার বলেছিল ভিলাইতে তার এক খুড়তুতো ভাইয়ের সঙ্গে দুদিন কাটিয়ে ফিরবেন, কিন্তু রঞ্জনবাবু রাজি হলেন না। বললেন, একসঙ্গে এসেছি, ফিরবো একসঙ্গে, একা ট্রাভেল করতে ভালো লাগে না ভাই। শেষ পর্যন্ত স্টেশনে গিয়েও পুলকেশ বাবুকে থেকেই যেতে হলো। ভিলাই রায়পুর থেকে মাত্র মাইল 10। পুলকেশ বাবু আসতে পারবেন না জেনে খুড়তুতো ভাই সশরীরে এসে হাজির হলেন দাদাকে বগল দাবা করে নিয়ে যাওয়ার জন্য। ভিলাইয়ের বাঙালিরা বিসর্জন নাটক মঞ্চস্থ করবে পুজোয়। পুলকেশ বাবুর থিয়েটারের নেশা, ভাইয়ের অনুরোধ তিনি যদি গিয়ে নির্দেশনার ব্যাপারে একটু সাহায্য করেন। পুলকেশবাবু আর না করতে পারলেন না। রঞ্জনবাবু হয়তো খুবই মুষড়ে পড়তেন, কিন্তু পুরনো ফার্স্ট ক্লাস কামরাটি দেখে তিনি এতই বিস্মিত ও পুলকিত হলেন যে বন্ধুর অভাবটা আর অত তীব্রভাবে অনুভব করলেন না। আশ্চর্য এই যে সেকালের হলেও কামরার অবস্থা দিব্যি ছিমছাম। সবকটি আলোরই বাল্ব রয়েছে, পাখাগুলো চলে, সিটের চামড়া কোথাও ছেঁড়া নেই, বাথরুমটিও পরিপাটি। আরও বড় কথা হচ্ছে 4 বার্থ কামরায় রঞ্জন কুণ্ডু আর পুলকেশ সরকার ছাড়া আপাতত আর কেউ যাত্রী নেই। পুলকেশবাবু খোঁজ নিয়ে জানালেন, তুমি রাউরকেল্লা পর্যন্ত একা যেতে পারবে, সেখানে একটা যাত্রী উঠবেন, তারপর আর কেউ নেই। দুটো আপার বাদ সারা পথই খালি যাবে। হ্যাঁ। রঞ্জনবাবু বললেন, তোমাকে এই পুরনো কামরার আরামের কথা অনেকবার বলেছি, আফসোস এই যে এতে ট্রাভেল করার সুযোগ পেয়েও নিতে পারলে না। বন্ধু হেসে বললেন, হয়তো দেখবে কেল্লারের লোক এসে তোমার ডিনারের অর্ডার নিয়ে গেল। ওটা বলে আবার মন খারাপ করে দিও না ভাই, ট্রেনে খাবারের কথা ভাবতে গেলে এখন কান্না আসে। আমাদের ছেলেবেলায় কেলনারের লাঞ্চ আর ডিনারের জন্য আমরা মুখিয়ে থাকতাম। রঞ্জনবাবু অবশ্যই বন্ধুর বাড়ি থেকে লুচি তরকারি নিয়ে এসেছেন টিফিন ক্যারিয়ার ভরে। রেলের থালিতে তার আদৌ রুচি নেই। যথাসময়ে বম্বে মেল ছেড়ে দিল। কলকাতায় দেখা হবে ভাই, বললেন পুলকেশ সরকার। তোমার জার্নি আরামদায়ক হবে তাতে সন্দেহ নেই। গাড়ি ছাড়ার পর রঞ্জনবাবু মিনিট খানেক শুধু কামরার মধ্যে পায়চারি করলেন। এর সুখ বহুকাল পাননি তিনি। আজকালকার কামরায় ট্রেন ছাড়লে পরে সিটে বসে পড়া ছাড়া আর গতি নেই। বাইরে করিডোর আছে বটে, কিন্তু তা এতই সংকীর্ণ সেখানে হাঁটা চলে না। এক স্টেশন এলে প্ল্যাটফর্মে নেমে পায়চারি করা যায়, তাছাড়া সারা রাস্তা অনড় অবস্থা। কিছুক্ষণ হাঁটার পর কোন সিটটা দখল করবেন এই নিয়ে একটু চিন্তা করে শেষে রায়পুর প্ল্যাটফর্মের দিকে সিটটায় বসে সুটকেস থেকে একটা বালিশ ও একটা ডিটেকটিভ বই বার করে শুয়ে পড়লেন রঞ্জনবাবু।
এখন বিকেল 5:30। অন্ধকার হয়ে আসবে একটুক্ষণের মধ্যেই। তবে বই পড়া বন্ধ করার প্রয়োজন নেই, কারণ মাথার পিছনে রিডিং লাইট আছে এবং সেটা জ্বলে। 9টায় রায়গড় পেরোনোর পর থেকেই ঘুমের আমেজ অনুভব করলেন রঞ্জনবাবু। বিলাসপুরে লোক এসেছিল ডিনারের অর্ডার নিতে। রঞ্জনবাবু স্বভাবতই তাকে না করে দিয়েছেন। এবারে টিফিন ক্যারিয়ার খুলে খাওয়াটা সেরে নিয়ে নীল লাইট ছাড়া আর সব কটা আলো নিভিয়ে দিয়ে রঞ্জনবাবু বেঞ্চিতে গা এলিয়ে দিলেন। দেওয়া মাত্র মনে পড়ল রাউরকেল্লায় যাত্রী ঢুকবে ঘরে। আজকাল করিডর ট্রেনে ফার্স্ট ক্লাসে কোনো যাত্রী উঠলে কন্ডাক্টর গার্ডই তার ব্যবস্থা করে দেয়। এই পুরনো গাড়িতে তাকেই উঠে দরজা খুলতে হবে। তাহলে কি দরজাটা লক করবেন না? যদি ঘুম না ভাঙে ক্ষতি কি? লক না করলে যিনি আসবেন তিনিই না হয় লক লাগিয়ে নেবেন। আর এমন কিছু মাঝরাত্রিরও নয় তো। রাউরকেল্লা আসে বোধ হয় ওই 10:30 নাগাদ। চিন্তার কোনো কারণ নেই। বেদম বেগে ছুটে চলেছে বোম্বাই মেল। কামরার দোলানিতে কারুর কারুর ভালো ঘুম হয় না, কিন্তু রঞ্জনবাবুর হয়। কোথায় যেন পড়েছিলেন যে মা শিশুকে কোলে দোল দিয়ে ঘুম পাড়ানোর স্মৃতি শিশু বড় হলেও তার মনের মধ্যে লুকিয়ে থাকে। তাই ট্রেনের দোলানিতে ঘুম পাওয়াটা মোটেই অস্বাভাবিক নয়। ছেলেবেলায় ফার্স্ট ক্লাসে কেলনারের চিকেন কারি অ্যান্ড রাইস আর কাস্টার্ড পুডিংয়ের মধুর স্মৃতি রোমন্থন করতে করতে রঞ্জনবাবু নিদ্রা সাগরে তলিয়ে গেলেন। ঘুমটা ভাঙল খোলা জানলার বাইরে থেকে ফেরিওয়ালার ডাক শুনে। স্টেশন প্ল্যাটফর্মের ল্যাম্পপোস্ট থেকে আলোর রশ্মি তেরচাভাবে কামরায় ঢুকে তার নিজের শরীর ও মেঝের খানিকটা অংশে পড়েছে। কি আশ্চর্য অপরিবর্তনশীল এই স্টেশনের ফেরিওয়ালার ডাক! মনে হয় একই লোক ভারতবর্ষের প্রত্যেকটি স্টেশনে ঠিক একইভাবে ডেকে চলেছে আবহমান কাল ধরে। জানলা দিয়ে মুখ বাড়িয়ে স্টেশনের নাম দেখতে পেল না রঞ্জনবাবু। রাউরকেল্লা নয় তো? নামটা মনে পড়তেই রঞ্জনবাবুর চোখ গেল বেঞ্চির বিপরীত দিকে। একটা টুং টুং আওয়াজ কানে এসেছিল ঘুম ভাঙা মাত্র। এবার আবছা নীল আলোয় দেখলেন একটি লোক বসে আছে বেঞ্চিতে। তার সামনে দুটো বোতল ও একটি গেলাস। গেলাসে পানীয় ঢাললেন ভদ্রলোক এইমাত্র। এবার সেই পানীয় চলে গেল তার মুখের দিকে। মদ খাচ্ছেন নাকি সহযাত্রী? উনি কি রাউরকেল্লায় উঠেছেন? এটা কি তাহলে চক্রধরপুর? বড় স্টেশন বলেই তো মনে হচ্ছে। রঞ্জনবাবু আগন্তুকের দিকে চেয়ে দেখলেন। মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না, তবে একটা বেশ তাগড়াই গোঁফ রয়েছে ভদ্রলোকের, সেটা বোঝা যায়। পরনের শার্ট ও প্যান্ট, তবে নীল আলোতে তাদের রং বোঝা মুশকিল। রঞ্জনবাবুকে নড়াচড়া করতে দেখেই বোধহয় আগন্তুক তার সম্বন্ধে হঠাৎ সচেতন হয়ে উঠলেন। মদের গন্ধ পাচ্ছেন রঞ্জনবাবু। তার নিজেরও সব বদ অভ্যেস নেই, কিন্তু চেনাশোনার মধ্যে অনেকেই ড্রিঙ্ক করে। পার্টি টার্টিতেও যেতে হয় তাকে। কাজেই কোন পানীয়র কি গন্ধ সেটা মোটামুটি জানাই আছে। ইনি খাচ্ছেন হুইস্কি। ইউ দেয়ার! সোজা রঞ্জনবাবুর দিকে মুখ করে ঘড়ঘড়ে গলায় হাঁক দিলেন ভদ্রলোক। গলার এবং উচ্চারণ শুনে রঞ্জনবাবুর বুঝতে বাকি রইল না যে যিনি উঠেছেন তিনি হচ্ছেন সাহেব। এ গলার দানাই আলাদা। ইউ দেয়ার! আবার হাঁক দিয়ে উঠলেন
অন্ধকারে বসা সাহেবটি। নেশা হয়ে গেছে এর মধ্যেই, নইলে আর এত মেজাজের কি কারণ থাকতে পারে? আপনি কি কিছু বলতে চাইছেন? ইংরেজিতে প্রশ্ন করলেন রঞ্জনবাবু। মনে মনে বললেন, পুরনো ফার্স্ট ক্লাসের সঙ্গে মানানসই বটে এই সাহেব সহযাত্রী। ইয়েস, বললেন সাহেব। গেট আউট অ্যান্ড লিভ মি অ্যালোন। অর্থাৎ ভাগো হিয়াসে, আমি একা থাকতে চাই। এবার রঞ্জনবাবু বুঝলেন যে সাহেবের নেশাটা ভালো মতোই হয়েছে বেশ, কিন্তু কথাটার তো একটা উত্তর দিতে হয়। যথাসাধ্য শান্তভাবে বললেন, আমারও রিজার্ভেশন রয়েছে এই কামরায়, আমরা দুজনেই থাকবো এখানে, তাতে ক্ষতিটা কি? গার্ডের হুইসেলের সঙ্গে সঙ্গে ট্রেনের ভোঁ শোনা গেল, আর পর মুহূর্তেই একটা ঝাঁকুনি দিয়ে বম্বে মেল আবার রওনা দিল। রঞ্জনবাবু আর চোখে স্টেশনের নামটা দেখে নিলেন, চক্রধরপুরই বটে। এখন ঘরে নীল নাইট লাইট ছাড়া আর কোনো আলো নেই। রঞ্জনবাবু সাহেবটিকে একটু ভালো করে দেখার জন্য এবং মনে আরেকটু স্বস্তি আনার জন্য অন্য বাতি জ্বালানোর উদ্দেশ্যে সুইচের দিকে হাত বাড়িয়েছিলেন, কিন্তু সাহেবের ডোন্ট হুঙ্কার তাকে নিরস্ত করল। যাই হোক, এতক্ষণে রঞ্জনবাবুর চোখ অন্ধকারে সয়ে গেছে। এখন সাহেবের মুখ অপেক্ষাকৃত স্পষ্ট। গোঁফ জোড়াটাই সবচেয়ে আগে চোখে পড়ে। চোখ দুটো কোটরে বসা, নীল আলোতে গায়ের রং ভারী ফ্যাকাশে মনে হচ্ছে। মাথার চুল সোনালি না সাদা সেটা বোঝার উপায় নেই। আমি নিগরের সঙ্গে এক কামরায় থাকতে রাজি নই, তোমায় বলছি তুমি নেমে পড়ো। নিগার? 1970 সালে ভারতবর্ষে বসে কোনো ভারতীয়কে নিগার বলার সাহস কোনো সাহেবের হতে পারে, এটা রঞ্জনবাবু ভাবতে পারেননি। ব্রিটিশ আমলে এ জিনিস ঘটেছে এ গল্প রঞ্জনবাবু অনেক শুনেছেন, সব সময় যে বিশ্বাস হয়েছে তা নয়। সাহেবদের সম্বন্ধে অনেক মিথ্যে অপবাদ রটিয়েছে বাঙালিরা, আর যদি সত্যি হয়ে থাকে সেসব সাহেব নিশ্চয়ই খুবই নিম্ন স্তরের। ভদ্র সাহেব, সভ্য সাহেব যারা, তারা ভারতীয়দের সঙ্গে এ ধরনের ব্যবহার কখনোই করতে পারে না। রঞ্জনবাবুর বিস্ময়ের ভাবটা কেটে গেছে, তবে এখনও ধৈর্যচ্যুতি হয়নি। মাতালের ব্যাপারে ধৈর্য হারা হলে চলে না। সুস্থ অবস্থায় এ সাহেব কখনোই এ ধরনের কথাবার্তা বলতে পারত না। রঞ্জনবাবু সংযতভাবে বললেন, তুমি যেভাবে কথা বলছো সেরকম কিন্তু আজকাল আর কোনো সাহেবই বলে না। ভারতবর্ষ আজ বছর 25 হলো স্বাধীন হয়েছে, সেটা বোধহয় তুমি জানো। হোয়াট? কথাটা বলেই সাহেব রঞ্জনবাবুকে চমকে দিয়ে ট্রেনের শব্দ ছাপিয়ে হো হো করে অট্টহাস্য করে উঠলেন। কি বললে তুমি? কি বললে তুমি? ভারত স্বাধীন হয়েছে কবে? 1947 অগস্ট দ্য 15th। কথাটা বলেই রঞ্জনবাবুর হাসি পাচ্ছিল। স্বাধীনতার এতদিন পরে নিজের দেশে বসে কাউকে তারিখ সমেত খবরটা দিতে হচ্ছে, এটা একটা কমিক ব্যাপার বই কি। ইউ মাস্ট বি ম্যাড। আমি ম্যাড নই সাহেব, বললেন রঞ্জনবাবু। আমার মনে হয় তোমার নেশাটা একটু বেশি হয়েছে। বটে। সাহেব হঠাৎ তার ডান দিকের বেঞ্চের উপর থেকে একটা জিনিস তুলে নিলেন। রঞ্জনবাবু সভয়ে দেখলেন সেটা একটা রিভলভার, আর সেটা শটান তারই দিকে তাক করা আছে।
Say this. বললেন সাহেব। আমি আর্মির লোক। আমার নাম মেজর ড্যাভেনপোর্ট, সেকেন্ড পাঞ্জাব রেজিমেন্ট। আমার মতো অব্যর্থ নিশানা আর কারণ নেই আমার রেজিমেন্টে। আমার হাত কাঁপছে কি? তোমার শার্টের তৃতীয় বোতামের ডান দিকে আমার লক্ষ্য। ঘোড়া টিপলে সেইখান দিয়ে গুলি ঢুকে সোজা জানালা দিয়ে বেরিয়ে যাবে। তোমার আর কোনো অস্তিত্ব থাকবে না। ভালো চাও তো বেরিয়ে পড়ো। একে তো নিগার, তার উপরে উন্মাদ। এটা কত সাল জানো? 1932। আমাদের অনেক উত্তক্ত করেছে তোমাদের ওই নেংটি পড়ার নেতা। স্বাধীনতার স্বপ্ন তোমরা দেখতে পারো, কিন্তু সেটা বাস্তবে পরিণত হবে না কখনোই। এবার সত্যিই প্রলাপ বকছেন সাহেব। 1970 হয়ে গেল 1932। নেংটি পড়ার নেতা গান্ধীজি মারা গেছে, তাও হয়ে গেছে 23 বছর। Come on now, get up. সাহেব উঠে দাঁড়িয়েছেন। রঞ্জনবাবু লক্ষ্য করলেন তাঁর পা টলছে না। সবে শুরু করলেন কি তাহলে মদ খেতে? কিন্তু এত উল্টোপাল্টা বকছেন কেন? উনিই কি তাহলে উন্মাদ? আপ আপ। রঞ্জনবাবুর গলা শুকিয়ে গেছে। তিনি সিট ছেড়ে মেঝেতে নামতে বাধ্য হলেন। সেই সঙ্গে প্রায় তার অজান্তেই তাঁর হাত দুটো উপরের দিকে উঠে গেল। Now turn around and go to the door. সাহেব বলে কি? কমপক্ষে 60 মাইল বেগে চলছে মেল ট্রেন। তিনি কি চলন্ত অবস্থায় তাকে গাড়ি থেকে নামিয়ে দিতে চান? এই অবস্থাতেও কোনো মতে একটি কথা উচ্চারণ করতে সমর্থ হলেন রঞ্জনবাবু। শুনুন মেজর ড্যাভেনপোর্ট, এরপরেই টাটানগর। গাড়ি থামলেই আমি যাব অন্য কামরায়, কথা দিচ্ছি। চলন্ত গাড়ি থেকে নামিয়ে আমাকে মেরে ফেলে আপনার কি লাভ? টাটানগর? ওর নামে কোনো স্টেশন নেই। তুমি আবার আবল ছাবল বকছো। রঞ্জনবাবু বুঝলেন যে এটা 1932 সাল। সেটা যদি সাহেব বিশ্বাস করে বসে থাকেন, তাহলে অবশ্যই টাটানগর বলে কোনো স্টেশন থাকার কথা নয়। এখানে প্রতিবাদ করাটা খুব বুদ্ধিমানের কাজ হবে না বলে বললেন, ঠিক আছে মেজর ড্যাভেনপোর্ট, আমারই ভুল। তবে এরপর অন্য যে কোনো স্টেশনে গাড়ি থামুক, আমি নেমে যাব। ঘণ্টাখানেকের বেশি তোমার নিগারের সঙ্গ বরদাস্ত করতে হবে না, কথা দিচ্ছি। সাহেব যেন একটু নরম হয়ে বললেন, মনে থাকে যেন, কথা নড়চড় হলে তোমার লাশ পড়ে থাকবে লাইনের ধারে, এটা আমি বলে দিলাম। সাহেব গিয়ে তাঁর জায়গায় বসে হাত থেকে রিভলভার নামিয়ে রাখলেন বেঞ্চির এক পাশে। রঞ্জনবাবু এ যাত্রা প্রাণে মরেননি এটা ভেবে খানিকটা ভরসা পেয়ে নিজের জায়গায় গিয়ে বসলেন। সাহেব যাই বলুন, এর পরের স্টেশন যে টাটানগর সেটা রঞ্জনবাবু জানেন। আসতে আরও 1 ঘন্টা দেরি। এই সময়টুকু তিনি এই কামরাতেই আছেন। তারপর কপালে কি আছে জানা নেই। অন্য ফার্স্ট ক্লাস কামরায় জায়গা পাবেন কি সেটা জানা নেই, জানার উপায়ও নেই। ড্যাভেনপোর্ট সাহেব আবার মদ্যপান শুরু করেছেন। সাময়িকভাবে তাঁর সামনের বেঞ্চের যাত্রীর কথা তিনি যেন ভুলেই গেছেন। রঞ্জনবাবু আধ বোঝা চোখে চেয়ে রয়েছেন তাঁর দিকে। এমন এক বিভীষিকাময় ঘটনার মধ্যে তাঁকে পড়তে হবে, কে জানতো? পুলকেশ থাকলে কি এই জিনিস ঘটতো?
না, তা ঘটত না। তবে এর চেয়েও সাংঘাতিক কিছু ঘটতে পারত। পুলকেশ রকচটা মানুষ, তাছাড়া শারীরিক শক্তি রাখে যথেষ্ট। তার দেশাত্মবোধ প্রবল। কোনো সাদা চামড়ার কাছ থেকে অপমান হজম করার লোক সে নয়। হয়তো ধাঁ করে একটা ঘুষি লাগিয়ে দিত। কলেজে ফার্স্ট ইয়ারে পড়ার সময় এক গোড়াকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দেওয়ার গল্প সে এখনো করে। ট্রেন চলেছে রাতের অন্ধকার ভেদ করে। মিনিট 10 পরে রঞ্জনবাবু অনুভব করলেন যে এই বিপদের মধ্যেও গাড়ির দোলানিতে তাঁর মাঝে মাঝে একটা তন্দ্রার ভাব আসছে। এই অবস্থাতেই একটা নতুন চিন্তা তাকে হঠাৎ সম্পূর্ণ সজাগ করে দিল। সাহেবের কোনো মালপত্র নেই। ব্যাপারটা অদ্ভুত নয় কি? একটা সামান্য হাত বাক্সও কি থাকবে না? শুধু মদ, সোডার বোতল, গেলাস আর রিভলভার নিয়ে কি কেউ ট্রেনে ওঠে? আর 1932 সাল, নেংটি পড়া নেতা, টাটানগর নেই, এসবেরই বা মানে কি? মানে কি তাহলে একটাই যে সাহেব আসলে জ্যান্ত সাহেব নন, তিনি ভূত। মেজর ড্যাভেনপোর্ট নামটা কি চেনা চেনা লাগছে? হঠাৎ ধাঁ করে রঞ্জনবাবুর একটা কথা মনে পড়ে গেল। বছর 5 আগে ব্যারিস্টার বন্ধু নিখিল সেনের বাড়িতে আড্ডায় কথা হচ্ছিল। বিষয়টা সাহেব প্রীতি এবং সাহেব বিদ্বেষ। কে বলেছিল ঠিক মনে নেই, কিন্তু বম্বে মেলেই একবার এক বাঙালিকে ফার্স্ট ক্লাস কামরা থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করেছিল এক গোড়া সৈনিক। নামটা মেজর ড্যাভেনপোর্টই বটে। কাগজে বেরিয়েছিল খবরটা। সালটা জানা নেই, তবে 32 হওয়া আশ্চর্য না। সাহেবের হিসেবে একটু ভুল হয়েছিল। এই বাঙালি ছিল অসীম সাহসী ও দৈহিক শক্তির অধিকারী। অপমান হজম করতে না পেরে সাহেবকে মারেন এক 82 শিক্কা ওজনের ঘুষি। সাহেব উল্টে পড়েন এবং বেঞ্চির হাতলে মাথায় চোট লেগে তৎক্ষণাৎ মারা যান। রঞ্জনবাবু অনুভব করলেন তাঁর হাত পা ঠান্ডা হয়ে আসছে, কিন্তু এই অবস্থাতেও সামনের লোকটার দিকে একবার না তাকিয়ে থাকতে পারলেন না তিনি। মেজর ড্যাভেনপোর্ট হাতে গেলাস নিয়ে বসে আছেন। নাইট লাইটের আলো এমনিতেই উজ্জ্বল নয়, আলোর শেডও অপরিষ্কার, বাল্বের পাওয়ারও বেশি নয়। তার উপর গাড়ির ঝাঁকুনি, সব মিলিয়ে সাহেবের দেহটাকে অস্পষ্ট দেখাচ্ছে। হয়তো এই কামরাতেই সাহেবের মৃত্যু হয়েছিল 1932 সালে। আর তখন থেকেই এই পুরনো আমলের ফার্স্ট ক্লাস কামরায় রোজ রাত্রিরে। রঞ্জনবাবু আর ভাবতে পারলেন না। সাহেব আর তাঁর দিকে দৃকপাত করছেন না। তিনি মদ নিয়েই মশগুল হয়ে আছেন। চেয়ে থাকতে থাকতে রঞ্জনবাবু অনুভব করলেন যে তাঁর চোখের পাতা আবার ভারী হয়ে আসছে। ভূতের সামনে মানুষের ঘুম পেতে পারে, এটা তিনি প্রথম আবিষ্কার করলেন। মেজর ড্যাভেনপোর্ট একবার নেই, একবার আছেন। অর্থাৎ চোখের পাতা বন্ধ হলে নেই, আবার খুললেই আছে। একবার যেন সাহেব তাঁর দিকে চাইলেন, তারপর
যেন বহু দূর থেকে ভেসে আসা একটা কথা বার কয়েক এলো তাঁর কানে। Dirty nigger. Dirty nigger. তারপর রঞ্জনবাবুর আর কিছু মনে নেই। রঞ্জনবাবুর যখন ঘুম ভাঙল তখন জানলার বাইরে ভোরের আলো। সামনের বেঞ্চে কেউ নেই। রাতের বিভীষিকার কথা ভেবে তিনি একবার শিউরে উঠলেন, কিন্তু পরক্ষণেই ফাঁড়া কেটে গেছে বুঝে হাঁপ ছাড়লেন। এই গল্প কাউকে বলা যাবে না। প্রথমত কেউ বিশ্বাস করবে না, দ্বিতীয়ত তিনি যে সাহেব ভূতের হাতে লাঞ্ছনা ভোগ করেছেন এটা খুব জাহির করে বলার ঘটনা নয়। ডার্টি নিগার কথাটা তাঁর আঁতে লেগেছিল বিশেষভাবে, কারণ তার নিজের গায়ের রং রীতিমতো ফর্সা, অনেক রোদে পোড়া সাহেবের চেয়ে বেশি ফর্সা। এই রঙের জন্য লন্ডনে অনেকে তাকে ভারতীয় বলে বিশ্বাস করেনি, আর তাঁকেই কিনা বলে ডার্টি নিগার। সংকল্প অনুযায়ী তাঁর ট্রেনের অভিজ্ঞতাটা রঞ্জনবাবু কাউকেই বলেননি, তবে তার মনে উগ্র সাহেব প্রীতির ভাবটা যে অনেকটা কমেছে সেটা তাঁর কাছের লোকেরা অনেকেই লক্ষ্য করেছিল। ঘটনার 10 বছর পরে একদিন সন্ধ্যায় তাঁর নিজের বাড়িতে বন্ধু পুলকেশের সঙ্গে বসে কফি খেতে খেতে রঞ্জনবাবু ব্যাপারটা উল্লেখ না করে পারলেন না। 70-তে রায়পুর থেকে ফেরার সেই দিনটার কথা মনে পড়ে? বিলক্ষণ। তোমাকে বলি বলি করেও বলিনি, এক সাহেব ভূতের পাল্লায় পড়ে কি নাজেহাল হয়েছিলাম জানো না। মেজর ড্যাভেনপোর্টের ভূত কি? রঞ্জনবাবু চোখ ছানা বড়া হয়ে গেল। সে কি, তুমি জানলে কি করে? পুলকেশবাবু তার ডান হাতটা বন্ধুর দিকে বাড়িয়ে দিলেন। মিট দ্য গোস্ট অফ মেজর ড্যাভেনপোর্ট। রঞ্জনবাবুর মাথা ঝিমঝিম করছে। তুমি তুমি একদিন বলে ফেললে তো সমস্ত ব্যাপারটাই ব্যর্থ হয়েছে তো ভাই। আমার উদ্দেশ্য ছিল তোমার মধ্যে থেকে সাহেব প্রীতির ভূতটা তাড়ানো। ঘটনাটা যদি তুমি বিশ্বাস না করো তাহলে কাজটা হবে কি করে? আমি নিগার বলছি আর সাহেব নেগার বলছে, দুটোর মধ্যে তফাৎ নেই। কিন্তু কিভাবে? ভেরি ইজি, বললেন পুলকেশ সরকার। তোমার কামরাটা থেকেই ফদ্দিটা মাথায় আসে। গাড়ি ছাড়ার পর তোমার পাশের ফার্স্ট ক্লাস বগিটাতে উঠে পড়ি। আমার ফার্স্ট এড বক্স থেকে তুলো নিয়ে গোপ করেছিলাম, তাছাড়া নো মেকআপ। আমারই কামরায় একটা গুজরাটির বাচ্চার হাতে দেখলাম একটা খেলনা রিভলভার। এক রাত্রের জন্য ধার চাইতে খুশি হয়ে দিয়ে দিল। তার বাপের সঙ্গে হুইস্কি ছিল, সেটাও চেয়ে নিলাম। অবশ্যই কেন নিচ্ছি সেটাও বলতে হলো। আমি নিজে খেয়েছি শুধু জল, হুইস্কির বোতলটা খোলা রেখেছিলাম যাতে তুমি গন্ধ পাও। ব্যাস, বাকি কাজটা করেছিল তোমার কামরার নীল আলো আর তোমার কল্পনা। আশা করি কিছু মনে করনি ভাই। রঞ্জনবাবু বন্ধুর হাতটা দু হাতে চেপে ধরলেন বটে, কিন্তু মুখে কিছু বলতে পারলেন না। তার বিস্ময়ের ভাবটা কাটতে লাগবে আরও 10 বছর। শুনলেন ফার্স্ট ক্লাস কামরা, রচনা সত্যজিৎ রায়, গল্প পাঠ রঞ্জন সেনগুপ্ত, পুলকেশ সরকার এবং মেজর ড্যাভেনপোর্টের ভূমিকায় এবং সমগ্র পরিচালনায় সায়ক।
স্টেশনের ফেরিওয়ালার স্বরে নীলাঞ্জন, টেলিফোন অপারেটরের স্বরে মেখলা। এই গল্পের সাউন্ড ডিজাইন ও পোস্টার ডিজাইন করেছে ভাঞ্জাজ আর্ট। কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশানে, এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর আমাদের সাপোর্ট করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজ আসি। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে আসবে মজলিসি আড্ডার ঠেক। হাসতে থাকুন, রোমাঞ্চিত হতে থাকুন এবং সুস্থ থাকুন।